ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি ক্লাস 9-এর 124 নম্বর পেজে 20 নম্বর যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যের সমাধান করে দেখাবো। দেখো, গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে 20 নম্বর উপপাদ্যটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের এই উপপাদ্যটি কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে। দেখো, তোমাদের পাঠ্য বইতে এর প্রমাণ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেকটা জটিল, তোমরা কিন্তু সহজে এটা বুঝতে পারছো না। আজকের এই ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেকে যারা যারা দেখবে তারা প্রত্যেকেই পরীক্ষায় এই উপপাদ্যটি লিখে আসতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে 20 নম্বর যে উপপাদ্যটা রয়েছে সেখানে কি দেওয়া হয়েছে, 20 নম্বর যে থিওরেম সেটা হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটাকে তোমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে। এবার দেখো, তোমরা এগুলো ক্লাস 8-এ জেনেছো কি বলতো, যে কোনো থিওরেম বা উপপাদ্য প্রমাণ করার কিছু স্টেপ আছে। কি বলতো, কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে দেখো, প্রথমে কি বলতো, সাধারণ নির্বাচন। জাস্ট আমাকে 2 মিনিট টাইম দাও, দেখো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন। 2 নম্বর স্টেপ কী হয় বলতো, বিশেষ নির্বাচন। আমরা সাধারণ থেকে যাব বিশেষ নির্বাচনে। ওকে, 3 নম্বর স্টেজে আমরা কি করব, এখানে আমরা প্রদত্ত করি, প্রদত্ত। ওকে, 4 নম্বর স্টেজে আমরা কি করি, এখানে আমরা প্রামাণ্য লিখি, প্রামাণ্য। 5 নম্বর স্টেজে আমরা কি করব, এখানে আমরা অঙ্কন করব। মানে তোমাকে থিওরেমটা প্রমাণ করার জন্য কিছু এক্সট্রা যদি অঙ্কন করে নিতে হয় সেটা আমরা 5 নম্বর স্টেপে করি। আর 6 নম্বর স্টেপে আমরা কি লিখি, প্রমাণ। দেখো, এই কয়েকটি ধাপ বা স্টেজের মধ্য দিয়ে কিন্তু আমরা যে কোনো থিওরেম বা উপপাদ্য প্রমাণ করে থাকি। এবার দেখো, সাধারণ নির্বাচন কোনটা বলো তো, সাধারণ নির্বাচন বলতে বোঝায় তোমাকে পরীক্ষার কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, যেমন এখানে যেমন দেওয়া আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক, এটা কি বলতো, এটা কিন্তু সাধারণ একটা নির্বাচন। ওকে, এটা সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বিশেষ নির্বাচন করতে হবে। বিশেষ নির্বাচন মানে কি, এখানে দেখো কোনো ত্রিভুজের বলেছে, এবার এখান থেকে তুমি কি করবে, এখান থেকে তোমাকে যেহেতু দেখো এই থিওরেমে ত্রিভুজের কথা বলা হয়েছে, কোনো বৃত্ত বা কোনো চতুর্ভুজ নিয়ে যেহেতু কথা বলা হয়নি, তাহলে এখানে তোমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবার দেখো, এই ত্রিভুজটা যে আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজে তো তোমাকে একটা নাম দিতে হবে। তুমি যদি এই ত্রিভুজের নাম দিয়ে দাও ABC, তাহলে দেখো সাধারণ নির্বাচন ছিল, সেখান থেকে তুমি যখন এই ত্রিভুজে তার একটা নাম দিয়ে দেবে, তুমি সেখান থেকে কোথায় পৌঁছে যাবে, বিশেষ নির্বাচনে। এই যে ড্রয়িংটা, এই স্টেটমেন্টটা থেকে তুমি একটা যে ছবি অঙ্কন করবে, যে চিত্র অঙ্কন করবে, এটা থেকে এই যে ছবি অঙ্কন করা বা চিত্র অঙ্কন করা, এটাকে বলা হয় কি বলতো, বিশেষ নির্বাচন। সাধারণ থেকে আমরা বিশেষ নির্বাচন করব। তারপর প্রদত্ত, এই কোয়েশ্চেনে বা স্টেটমেন্টটা বা থিওরেমে যেটা দেওয়া থাকবে উপপাদ্যে, সেটা আমরা প্রদত্তর মধ্যে লিখি। দেখো, এবার দেখো পরের ধাপগুলো এবার আমি আস্তে আস্তে তোমাদের থিওরেমটা করানোর সময় বোঝাবো। ওকে, চলো তাহলে এই অংশটা আমি এবার মুছে দিচ্ছি। তোমরা মাথায় রাখবে, এই কয়টা স্টেপকে ফলো করেই কিন্তু আমরা যে কোনো উপপাদ্য প্রমাণ করে থাকি। ওকে, দেখো, এবার দেখো এখানে কোনো ত্রিভুজের, একটা ত্রিভুজ নিয়ে যেহেতু আলোচনা করা হয়েছে, তাহলে তুমি সর্বপ্রথম এখানে একটা, আর তোমরা অবশ্যই এটা পেন্সিল আর স্কেলের সাহায্যে কিন্তু পরীক্ষার খাতাতে এটা করবে সবাই। ওকে, দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই ত্রিভুজের আমি একটা নাম দিলাম ABC। ওকে, তাহলে ABC আমি একটা ত্রিভুজ নিলাম। দেখো বলেছে, দেখো এটা পড়বে আর তুমি চিত্রটা কী করে অঙ্কন করবে তুমি সেটা আগে বোঝো। কোনো ত্রিভুজের, তাহলে ত্রিভুজ আমি একটা অঙ্কন করেছি, একটা ABC নাম দিয়েছি, তাহলে এটা সাধারণ থেকে আমি বিশেষ নির্বাচনে আসলাম। তাহলে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের দুটি বাহু, দেখো ত্রিভুজের কয়টি বাহু আছে, 3টি বাহু। দেখো AB একটা বাহু, BC একটা বাহু এবং AC একটা বাহু, 3টি বাহু রয়েছে। এবার ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের এই কথার অর্থ কি, তুমি মনে করে নাও এই যে AB বাহু। ওকে, এই AB বাহুটা যদি মনে করে নাও টোটালটা এখান থেকে A থেকে B, পুরো বাহুটা মনে করে নাও 10 সেন্টিমিটার। ওকে, তাহলে 10 সেমি যদি পুরোটা হয়, তাহলে এর মিডিলটা কত হবে, 5 সেমি। তাহলে এখান থেকে তুমি যদি 5 সেমি চলে আসো এইরকম জায়গাতে,
ওকে, এরকম জায়গাতে মনে করে আসলে তাহলে এখান থেকে এটা 5 হবে, এখান থেকে এটাও 5 হবে। ওকে, তাহলে এবির মধ্যবিন্দু বলতে বোঝায় এই এবি বাহুর ঠিক মাঝখানের যে বিন্দুটা, ঠিক মিডিল পয়েন্ট, এটা হচ্ছে এই এবি বাহুর মধ্যবিন্দু। আর তুমি মনে করো না এই যে এসি বাহু রয়েছে এর ঠিক এটা যদি পুরোটা মনে করো না যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে ঠিক এখান থেকে 8, এখান থেকে 8 গেলে ঠিক আমি এর মিডিলের জায়গা মনে করো এরকম পেলাম। তাহলে এই যে পয়েন্টটা নিলাম এটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়, আমি যে কোনো দুটি বাহু নিয়েছি, এবি নিয়েছি আর হচ্ছে না এসি নিয়েছি, এদের মধ্যবিন্দু ধরে নিলাম এই যে এবি বাহু রয়েছে না, এর মধ্যবিন্দু তুমি ধরে নাও ডি। ওকে, কী ধরে নেবে ডি। আর এই যে এসি বাহুর যে মধ্যবিন্দু এটা তুমি ধরে নাও সাপোজ ই ধরে নিলাম আমি। ওকে, তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যে মধ্যবিন্দু, দেখো এবি বাহু আর এসি বাহু, এই দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু হচ্ছে এটা আর এর মধ্যবিন্দু হচ্ছে এটা, মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ। সংযোজক মানে কি, তাহলে এবির মধ্যবিন্দু আর এসির মধ্যবিন্দুকে যদি আমি যুক্ত করে দিই, আমি এবি আর এসি বাহুর যে মধ্যবিন্দু তাদেরকে যুক্ত করলে আমি যেটা পেলাম এই যে ডিই, এটাই হচ্ছে কি বলতো সংযোজক সরলরেখাংশ। বুঝতে পেরেছো, মধ্যবিন্দু দুটোকে যে রেখাটা, যে সরলরেখাটা এখানে যুক্ত করেছে সেটা হচ্ছে সংযোজক সরলরেখাংশ। বুঝতে পেরেছো, তাহলে দেখো, তাহলে সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধবাহু। তৃতীয় বাহু দেখো, তাহলে আমরা মধ্যবিন্দু কোন কোন বাহুর উপর নিয়েছিলাম, এবি বাহুটা আর এসি বাহুটার উপর নিয়েছিলাম। তাহলে বাকি থাকছে কোন বাহুটা, এই যে বিসি বাহুটাকে এখানে তৃতীয় বাহু বলা হচ্ছে। ওকে, তাহলে তৃতীয় বাহু বলতে আমরা কোন বাহুটাকে বুঝবো, যে বিসি বাহু। যে দুটো বাহুর উপর আমরা মধ্যবিন্দু নিয়েছি সেটা বাদ দিয়ে বাকি যে বাহুটা পড়ে রয়েছে দেখো, এই যে নিচে রয়েছে বিসি বাহু। ওকে, এই বিসি বাহুর এখানে যে আমরা যে ডিই যেটা আমরা সংযোগ সরলরেখাংশ অঙ্কন করলাম, এই বাহুটা নাকি বলেছে তোমাকে প্রমাণ করতে কি হবে, বলেছে তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে, মানে যে ডিই। ওকে, এই ডিটা এই যে বিসির সাথে সমান্তরাল হবে, মানে এদের মধ্যে এই ডিই আর বিসি এদের মধ্যে লম্ব দূরত্ব সর্বদা একই থাকবে। দেখো দুটি সরলরেখা কখন সমান্তরাল হয়, তুমি মনে করো নাও এই এবি একটা সরলরেখা এটা, আর মনে করো নাও সিডি একটা সরলরেখা। ওকে, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব সর্বদা যদি একই থাকে, এরা যদি কখনো কাছাকাছি না আসে, এরা যদি কখনো পরস্পরকে ছেদ না করে, তাহলে আমি বলবো যে এবি আর সিডি পরস্পর সমান্তরাল। আর সমান্তরালকে কীভাবে লেখা হয়, এবি আর সিডি যদি সমান্তরাল হয় তাহলে এবি লিখবে, তোর লম্বা দাগ দেবে এরকম, তারপরে আবার সিডি লিখবে। ওকে, তোমাকে প্রমাণ করতে হবে কি, এই যে এখানে ডিই, ওকে, এই ডিটা এই বিসির সাথে সমান্তরাল রয়েছে, এটা একটা প্রমাণ করতে হবে। আর কি বলেছে, এই বিসির এই ডিই বাহুটা, এই মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোগকারী যে সরলরেখাংশটা, এটা এই বিসি বাহুর অর্ধেক হবে। মানে বিসি বাহুটা যদি 10 সেমি হয় তাহলে এটা তোমার 5 সেমি হবে, এটা যদি 20 সেমি হয় তাহলে এটা হবে তোমার কত, এটা হবে তোমার 10, এটা যদি 20 হয় তাহলে এটা 10 হবে, মানে অর্ধেক হবে। বুঝতে পেরেছ, এবার দেখো, তাহলে এইটুকুনি কাজ আমরা করলাম এখানে। ওকে, যেটা বলেছিল যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ, তাহলে ত্রিভুজের দুটি বাহু এবি আর এসি বাহুর আমি মধ্যবিন্দু দুটোকে সংযোগ করে এখানে ছবিটা আঁকলাম। তাহলে এইটুকুনি কাজ আমরা প্রদত্তর মধ্যে লিখবো। তাহলে সাধারণ নির্বাচন ছিল, সেখানে আমরা বিশেষ নির্বাচন করলাম। ওকে, এবার আমরা লিখবো প্রদত্ততে কি করতে হয়, এখানে যে কাজটা করলাম এই কাজটাই এখানে আমরা এবার লিখে নেব। ওকে, তাহলে প্রথমে আমরা কি লিখবো, এবার লিখবো আমরা প্রদত্ত, কারণ দুটো কাজ আমাদের হয়ে গেছে, সাধারণ থেকে বিশেষ নির্বাচন আমাদের হয়ে গেছে। দেখো প্রদত্তর মধ্যে আমরা কি লিখবো, দেখো প্রথমে আমরা কি করেছিলাম, এ বি সি একটা ত্রিভুজ, এটা নিয়ে নিয়েছিলাম। তাহলে লিখবো এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। তারপর দেখো এই যে ডি, এখানে যে ডি বিন্দুটা, এই ডি বিন্দু আর এই যে এখানে যে ই বিন্দুটা, এই ডি আর ই এটা কি বলতো, এটা এবি আর হচ্ছে এসি, এই বাহুর উপর ডিটা হচ্ছে এবি বাহুর উপর আর ইটা হচ্ছে এসি বাহুর উপর কি মধ্যবিন্দু। তাহলে এটা তো আমরা করেছিলাম, তাহলে আমরা লিখবো কি, লিখবো যে ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। দেখো যথাক্রমে কথাটা কেন ব্যবহার করা হয়েছে, দেখো ডি আগে আছে, মানে ডিটা হচ্ছে এবি বাহুর উপর মধ্যবিন্দু আর ই পরে আছে, ইটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। বুঝতে পেরেছো, তাহলে এটা এখানে করেছিলাম। তারপর কি করেছিলাম, এই যে এবি বাহুর উপর যে মধ্যবিন্দু ডি
আর এসি বাহুর উপর যে মধ্যবিন্দু ই, সে দুটোকে আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম। তাহলে লিখবো কি আমরা, ডি ই যোগ করা হলো। তাহলে এখানে আমরা লিখবো ডি ই যোগ করা হলো, ডি ই যোগ করা হলো। দেখো তাহলে আমরা 3টে স্টেপ কিন্তু পূরণ করে ফেলেছি। বিশেষ নির্বাচন, ছবি এঁকেছি, চিত্র এঁকেছি, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন আসলাম, তারপর প্রদত্ত। তাহলে 3টে স্টেপ হয়েছে। তারপর কি, তারপর আমরা জানি প্রামাণ্য। দেখো তারপরে স্টেপ হচ্ছে কি, প্রামাণ্য। তাহলে এবার আমরা লিখবো প্রামাণ্য। দেখো প্রামাণ্য, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো, দেখো কোয়েশ্চেনে দেওয়া আছে কি, কোয়েশ্চেনে দেওয়া আছে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। মানে এই যে মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোগকারী যে সরলরেখাংশটা অর্থাৎ ডি ই কে বোঝানো হচ্ছে, এই ডি ইটা তৃতীয় বাহু, তৃতীয় বাহু বলতে এখানে বিসি রয়েছে, এই বিসির সাথে সমান্তরাল হবে আর অর্ধেক হবে। তাহলে আমরা এখানে লিখব প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি বলতো, ডিই সরলরেখা, ডিই সরলরেখাটা মানে এই যে দুটো বাহুর মধ্যবিন্দু দ্বয়ের যে সংযোগকারী সরলরেখা মানে ডিই, ডিই সরলরেখা, ডিই সরলরেখা এই বিসি, বিসি বাহুর কি বলতো, বিসি বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে ডিসি, ডিই সরলরেখা বিসি বাহুর, বিসি বাহুর বলতে এই যে নিচে 3 নম্বর যে বাহুটা রয়েছে, সেই 3 নম্বর বাহুর সাথে কিন্তু এটা সমান্তরাল ও অর্ধেক হবে। তাহলে বিসি বাহু 3 নম্বর বাহুটা বিসি, তাহলে বিসি বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা আমি পুরো লিখে দিলাম যে প্রমাণ করতে হবে যে ডিই, এই ডিই সরলরেখাটা বিসি মানে 3 নম্বর যে বাহুটা রয়েছে তার সমান্তরাল ও অর্ধেক। এবার দেখো এটা গণিতের ভাষায় কীরকমভাবে লিখবো, দেখো এটা তো আমি সেন্টেন্সে লিখলাম, এটাকে দেখো গণিতের ভাষায় কত সুন্দর করে লিখবো। দেখো এই যে ডিই সরলরেখাটা বিসি বাহুর সাথে সমান্তরাল, এটা আমরা কি করে লিখবো, তাহলে আমরা লিখবো এটাকে যে অর্থাৎ, এটাকে তুমি যদি গাণিতিকভাবে খুব সুন্দর করে লিখতে চাও তাহলে লিখবো অর্থাৎ এই ডিই বিসির সাথে সমান্তরাল, এটাকে আমরা সমান্তরাল চিহ্ন কি, এই যে লম্বা লম্বা দুটো দাগ দেবে, তাহলে ডিই সমান্তরাল হবে বিসি। তাহলে এটা একটা প্রমাণ করব। এবং অর্ধেক, দেখো অর্ধেক, এই যে অর্ধেক মানে এই ডিইটা এই বিসির কি হবে, অর্ধেক হবে। এটা যদি 10 হয় তাহলে এটা হচ্ছে 5 হয়ে যাবে, এটা 20 হলে এটা হয়ে যাবে 10। তাহলে এটাকে আমরা কি করে লিখবো, যে ডিই সমান সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি 1/2, 1/2 মানে কি বলতো হাফ, কার হাফ, এটা বিসির, হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করব কোনটা, এইটা, যেটা আমি বক্স করে দিই, তোমরা পরীক্ষাতে এটা বক্স করবে না। ওকে, তাহলে ডিই সমান্তরাল বিসি এবং ডিই কি হবে, হাফ হবে বিসি। দেখো এখানে যেটা লিখেছি আমি সেটাকে আমরা গাণিতিকভাবে এরকম সুন্দর করে লিখবো। তারপর বুঝতে পেরেছো, এরপর দেখো তাহলে আমরা কয়টা ধাপ পূরণ করলাম, আমরা 4টে ধাপ পূরণ করলাম। এবার আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই যে থিওরেমটা, এই থিওরেমটা যে দেওয়া আছে এটাকে তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাকে এক্সট্রা কি কিছু করে নিতে হবে, এর মধ্যে কি কিছু আমাকে এখানে কোনো বাহুকে যুক্ত করতে হবে, এক্সট্রা কিছু কাজ কি করতে হবে, হ্যাঁ করতে হবে। তুমি যদি এই থিওরেম বা উপপাদ্যটা প্রমাণ করতে চাও তাহলে তোমাকে অতিরিক্ত কিছু কাজ করে নিতে হবে, যেটা আমরা অঙ্কনের মধ্যে লিখব। বুঝতে পেরেছো, তাহলে আমাদের পরবর্তী পয়েন্ট হবে কি, লিখব অঙ্কন। দেখো তাহলে অঙ্কন আমরা কি লিখবো বলো তো, এই দেখো তোমরা এবার এই চিত্রে চলে আসো। এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডিই রয়েছে না, মধ্যবিন্দু যে সংযোগকারী যে সরলরেখাংশ, এই ডিই কে আমরা বর্ধিত করব। এই ডিই কে সামনের দিকে এরকমভাবে বর্ধিত করে দেবো, এরভাবে সামনের দিকে বর্ধিত করে দেবো। বুঝতে পেরেছো, এবার বর্ধিত মনে করো আমি এতটা করলাম, এই বর্ধিত অংশ থেকে খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, এই বর্ধিত যে অংশ এতটা মনে করো বর্ধিত করলাম, এই বর্ধিত অংশ থেকে আমি এই যে ডিইর মাপ যদি 5 সেমি হয়, ঠিক 5 সেমি মাপ নিয়ে এখান থেকে আমি 5 সেমি পর্যন্ত যাব, মানে ডিইর সমান করে আমি এখানে মনে করো ইএফ কেটে নিলাম। বুঝতে পেরেছো, তাহলে ডিই আমি ডিই কে বর্ধিত করলাম, আমি এখানে ডিই কে বর্ধিত করলাম। এবার এই বর্ধিত অংশ থেকে আমি এই ডিইর সমান করে ইএফ অংশ কেটে নেব, মানে ডিইর দৈর্ঘ্য যদি 10 সেমি হয় তাহলে এখান থেকে আমি ঠিক 10 সেমি কেটে নেব। অনেকটা বাড়িয়েছি, তার মধ্যে আমার সবটা দরকার নেই, মানে এই ডিইর মাপ যতটুকু ঠিক ততটুকুই আমি
কেটে নেবো ওই বাড়ানো অংশ থেকে, বুঝতে পেরেছো? তাহলে মনে করে নাও এই ডিইর সমান আমি ইএফ অংশ কেটে নিলাম, বোঝা গেল? তারপরে আমরা কি করব, তারপর আমরা করব এই যে সি আর এই এফ, এটাকে আমরা যুক্ত করে দেবো, বুঝতে পেরেছো? তাহলে আমরা করব এখানে সিএফ যুক্ত করব, দেখো এইরকম একটা তাহলে ছবি পাবো, চিত্র পাবো নতুন করে। তাহলে এই যে কাজটা করলাম আমরা এখানে, এটা আমরা অঙ্কনের মধ্যে লিখবো, কারণ এটা আমরা এক্সট্রা করলাম এই উপপাদ্যটাকে প্রমাণ করার জন্য, বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো কি, যে ডিই বাহুকে বর্ধিত করলাম। তাহলে প্রথমে বর্ধিত করলাম, তারপর কি করলাম, এই বর্ধিত অংশ থেকে ডিইর সমান করে আমি ইএফ অংশ কেটে নিলাম। তাহলে এটা লিখবো আমরা, যে ডিই বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত অংশ থেকে কি বলতো, ডিইর সমান করে ইএফ কেটে নিলাম। ওকে, ইএফ অংশ কেটে নিলাম। তাহলে দেখো অঙ্কনের মধ্যে আমরা যেটুকুনি করলাম সেটুকু লিখলাম, আর কি করেছিলাম, এই যে সিএফ তারপর যোগ করলাম। তাহলে লিখবো এবার সিএফ যোগ করা হলো। ওকে, তাহলে সিএফ তারপর আমরা কি করেছি, এখানে যোগ করেছি। তাহলে ফাইনাল আমরা যে চিত্রটা পেলাম সেটা কিন্তু এরকম। তোমাদের পাঠ্য বই দেখবে এই যে এই অংশটা দেখবে বাম দিকে করা আছে, চিত্রের বাম দিকে করা আছে, কোনো অসুবিধা নেই। তুমি ডান দিকে বাম দিকে যেদিকে খুশি করতে পারো, এর জন্য কোনো সমস্যা হবে না। এবার দেখো, এবার আমাদের যে কাজ, এবার আমরা সব থেকে শেষের ধাপ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রমাণ। এবার আমরা চলে যাব কোথায় বলো তো, প্রমাণ, এই অংশে আমরা চলে যাব। দেখো এবার আমরা কি পয়েন্ট করব, এবার আমরা পয়েন্ট করব প্রমাণ। দেখো প্রমাণ, দেখো কত সহজভাবে তোমরা শিখতে পারবে। দেখো এখানে যে আমি চিত্রটা ফাইনাল যে চিত্রটা অঙ্কন করেছি, তোমরা এই জায়গাটা দেখো, এখানে দেখো যে অংশটা আমি কালার করে দিচ্ছি, দেখো এখানে দেখো, একটু সময় লাগুক, দেখবে এইটা বিন্দাসভাবে বুঝতে পারবে, তোমাদের কখনো সমস্যা হবে না। দেখো এইখানে যেটা আমি কালার করলাম, এই একটা, আর এই জায়গাটা দেখো তোমরা, আমি দুটো আলাদা আলাদা সেট করে দিলাম, দুটো ত্রিভুজ। এখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি আমি। ওকে, দেখো এখানে যেটা নীল কালার করেছি সেটা একটা ত্রিভুজ, আর এখানে যেটা সবুজ কালার দিয়েছি সেটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি বলো তো, এডিই। দেখো এখানে এ লেখা আছে, ডি লেখা আছে, এখানে ই, তাহলে এই ত্রিভুজটার নাম আছে এডিই। আর এখানে ত্রিভুজটার নাম কি, সিইএফ। আমাদের কাজ হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করো। কি বললাম, সর্বসম প্রমাণ করব, বুঝতে পেরেছো? এবার সর্বসম, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে তুমি যদি সর্বসম প্রমাণ করতে চাও, সর্বসম প্রমাণ করার জন্য তোমাকে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ যখন তুমি সর্বসম প্রমাণ করবে, এই ত্রিভুজের তিনটি জিনিসের সাথে তিনটি বিষয়, আর তিনটে মানে যে কোনো তিনটে জিনিসে তোমাকে মিল খুঁজতে হবে। এই ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য আর এর মনে করো তিনটে জিনিসের মিল দেখতে হবে, যে এই ত্রিভুজের সাথে তিনটের সাথে এই ত্রিভুজের তিনটে কি কি মিল আছে, তিনটে জিনিস আমরা মিল খুঁজবো, যে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের তিনটে জিনিস কি কি মিল আছে। যদি আমরা তিনটে জিনিস যদি মিল খুঁজে পেয়ে যাই, তাহলে আমরা বলবো যে এডিই আর সিইএফ এই দুটো ত্রিভুজ সর্বসম, বুঝতে পারছি? আমরা দেখো এবার মিল খোঁজার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কি লিখবো, যে ত্রিভুজ এডিই আর সিইএফ এই দুটো ত্রিভুজ, এর থেকে আমরা কি পাচ্ছি সেটা লিখবো এখানে আমরা। তাহলে লিখবো আমরা এখানে, তাহলে লিখবো কি, যে ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, যেটা আমি নীল কালে দিয়েছি, এডিই ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন দেবে তোমরা। ওকে, ত্রিভুজ চিহ্ন এডিই ও ত্রিভুজ সিইএফ এর, তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি কি মিল পাবো আমি সর্বসমতা প্রমাণ করার জন্য। দেখো খুব ভালো করে দেখবে এই জায়গাটা, দেখো আমরা জানি কি, যে ই হচ্ছে এই যে ই পয়েন্টটা, এটা হচ্ছে ই পয়েন্ট, এই ই পয়েন্ট হচ্ছে কি বলতো, এসি বাহুর ঠিক মিডল পয়েন্ট, মধ্যবিন্দু। তাহলে দেখো যদি মধ্যবিন্দু হয়, তাহলে এখান থেকে এই ত্রিভুজের মানে এই ত্রিভুজটা, যে এই বাহুটা রয়েছে, এই এর সাথে কি বলতো, এই ত্রিভুজের
এই সিইটা কি হবে সমান হবে, মানে এই বাহুটা আর এই বাহুটা কি হবে বলো তো সমান হবে, কারণ ইটা কিন্তু ঠিক এসির মিডিলে রয়েছে। তাহলে এইটুকুনি অংশ আর এইটুকুনি অংশ কি হবে, দেখো এইটুকুনি অংশটা কি এ ডি ই, এই ত্রিভুজের একটা বাহু, আবার এইখানে যেটা সমান হচ্ছে এটা দেখো সিইএফ, এই ত্রিভুজের একটা বাহু। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি পাচ্ছি আমরা সমান পাচ্ছি। তাহলে আমরা লিখব যে এই সমান কি বলতো সিই। দেখো এখান থেকে এই বাহুটার নাম কি এই, আর এখান থেকে এই বাহুটার নাম কি সিই, তাহলে এরা কি সমান হলো। এটা কি বলতো, এটা কিন্তু স্বীকার, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখবো স্বীকার লিখবো এখানে আমরা। ওকে, এবার দেখো তাহলে একটা মিল পেয়ে গেলাম, এখন আমাকে দুটো মিল খুঁজতে হবে। আর কি কি দুটো মিল পাবো দেখো, এবার দেখো আমরা কি বললাম, এখানে যখন আমি যে ডিই কে যখন বর্ধিত করেছিলাম তখন কি বলেছিলাম, এখান থেকে এইটুকুনি যে মাপ তার সমান করেই কিন্তু এখান থেকে ইএফ অংশ কাটা হয়েছিল, মানে এই এ ডিই এই ত্রিভুজের এই বাহুর সাথে এই সিইএফ এই ত্রিভুজের এই বাহুটা কিন্তু সমান হবে, যেটা আমি মার্ক করলাম, বুঝতে পেরেছো। কারণ এর সমান করে কিন্তু এইদিকে আমি কেটে নিয়েছিলাম। তাহলে দেখো এই বাহুটা হচ্ছে এডিই এর একটা বাহু, আর এই বাহুটা দেখো সিইএফ এই ত্রিভুজে একটা বাহু। তাহলে এই বাহুর সাথে এই বাহুটা কি হবে সমান হবে। তাহলে দেখো তাহলে তোমরা কি লিখবে এবার, তাহলে লিখবে যে ডিই সমান কি বলতো, ডিই সমান সমান ইএফ। আমরা লিখবো ডিই সমান সমান ইএফ। এটা আমরা কি করে পেয়েছি, এটা আমরা যখন অঙ্কন করেছিলাম তখন পেয়েছি। তার জন্য তোমাকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে অঙ্কন অনুসারে। কি লিখবো অঙ্কন অনুসারে। ওকে, অঙ্কন অনুসারে। দেখো তাহলে দুটো মিল আমরা পেয়েছি, আর একটা মিল আমাকে খুঁজতে হবে, তাহলে আমি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করে দেবো। দেখো এবার তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে দেখো এইটা দেখো এইখানে দেখো এখানে একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছে না, এই দেখো যেটা আমি মার্ক করছি এই জায়গাটা, দেখো এই জায়গাটা, ওকে এই জায়গাটা, এটা দেখো এইখানে যে কোণটা আমরা জানি কি, মনে করো এই একটা সরলরেখা আর একটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, এই কোণ দুটো কি কোণ বলো তো, এই কোণ দুটো হয় বিপ্রতীপ কোণ, অপোজিট অ্যাঙ্গেল। কি বলা হয় অপোজিট অ্যাঙ্গেল। আর বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেলগুলো কি হয় সমান হয়। দেখো এখানে দেখো এই ক্রস চিহ্ন তৈরি হয়েছে, তাহলে এখানের এই কোণটা আর এখানের এই কোণটা কি হবে বিপ্রতীপ কোণ, তাহলে এরা সমান হবে। এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এটাও 100 ডিগ্রি হবে। তাহলে দেখো এই কোণটার নাম কি, এই কোণটা হচ্ছে এডিই এই ত্রিভুজের অংশ, তাহলে এর নাম হচ্ছে এইডি। আর এই কোণটার নাম কি সিইএফ, তাহলে এরা কি হবে সমান হবে কি হিসাবে বিপরীত কোণ হিসাবে। তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল এডিই, দেখো এইডি সমান বিপ্রতীপ, এখানে বিপ্রতীপ কথাটা লিখতে হবে বিপ্রতীপ কোণ। তাহলে এইডি এর বিপ্রতীপ কোণ কোনটা, এই কোণটা, এর নাম কি সিইএফ, লিখব সিইএফ, বোঝা গেল। এবার দেখো তিনটে, দেখো একটা দুটো তিনটে মিল আমরা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি না যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, মানে সব দিক থেকে এরা সমান। তাহলে আমরা এবার লিখে দেব যে অতএব ত্রিভুজ এ ডিই সর্বসম, চিহ্ন কি দুটো সমান দাগ দিয়ে উপরে একটা ঢেউ খেলানো দাগ দেবে, সর্বসম এডি আর হচ্ছে ত্রিভুজ এ সিইএফ এ ডিই এই ত্রিভুজটার নাম, আর এটা হচ্ছে সিইএফ, এরা কি সর্বসম লিখে দিয়েছি। এবার সর্বসমতা কোন শর্ত অনুসারে হলো, লিখবো সর্বসমতার অনেক শর্ত আছে, চারটে। সর্বসমতার দুটো দেখো বাহু, এই যে এই আর সি এরা বাহু ছিল, এটা বাহু ছিল একটা অ্যাঙ্গেল, মানে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। দেখো এটা অনেকে আবার বুঝতে পারবে না, দেখো বুঝিয়ে দিচ্ছি। একটা বাহু দেখো এটার সাথে যখন এটা মিলেছিল এটা বাহু হিসেবে মিলেছিল, তারপর দেখো এই বাহুর সাথে এই বাহুটা মিলেছিল, মানে দুটো বাহু মিলেছিল আর একটা কোণ দিয়ে মিলেছে, মানে দুটো বাহু ম্যাচ করেছিল আর একটা অ্যাঙ্গেল ম্যাচ করেছিল, তার জন্য সাইড অ্যাঙ্গেল সাইড, মানে দুটো বাহু আর একটা অ্যাঙ্গেল দিয়ে আমি এটার সাথে এটাকে সর্বসম প্রমাণ করেছি। তাহলে সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড, এস মানে হচ্ছে সাইড মানে বাহু, আর এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, তোমরা এগুলো পড়েছো। তাহলে দেখো এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা আমি সর্বসম প্রমাণ করে দিয়েছি। এবার দেখো নিচে তো আমার জায়গা নেই, আমি উপরের অংশটুকু একটু মুছে তারপরে বাকি অংশটুকু তোমাদের বোঝাই। ওকে, দেখো
তোমরা প্রত্যেকে দেখবে এবার। তাহলে আমরা কি করলাম, এ ডি ই আর সি ই এফ এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করে দিয়েছি, সর্বসমতা সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্ত অনুসারে। এবার দেখো ম্যাজিক হবে। দেখো এখানে এবার তোমরা দেখবে, তাহলে এই ত্রিভুজের যদি সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজে দেখো এ ডি ই এই ত্রিভুজের এই বাহুটার সাথে, এই বাহুটার নাম কি, এই বাহুটার নাম হচ্ছে এ ডি, এই যেটা আমি মার্ক করছি এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা কি হবে বলো তো, সমান হবে। কারণ কি, কারণ এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটার সাথে এটা যদি সর্বসম হয়, তাহলে এই বাহুর সাথে এই বাহুটা কি হয়ে যাবে, মিলে যাবে। এই বাহুর সাথে এই বাহুটা মিলে গেছিলো, এই বাহুর সাথে এই বাহুটা মিলে গেছিলো, এই কোণের সাথে এই কোণটা যদি মিলে যায়, তাহলে এই বাহুটা কি হবে, এর সাথেও মিলে যেতে বাধ্য। বুঝতে পেরেছো? তাহলে এই বাহুটার নাম কি এডি আর এই বাহুটার নাম কি সিএফ। তাহলে এরা কি হবে, সমান হবে। তাহলে লিখবো আমরা, তাহলে লিখতে পারি আমরা এবার এখানে যে এডি সমান কি বলতো, এডি সমান সিএফ। তাহলে এডি সমান সিএফ। তাহলে ব্যাখ্যাটার মধ্যে কি লিখবো, সর্বসম ত্রিভুজের এরা কি অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা তুমি ব্যাখ্যাটার মধ্যে লিখে রাখবে। আর দেখো তাহলে এই বাহুর সাথে এই বাহুটা সমান হবে। আর দেখো এই ত্রিভুজের এই কোণটা, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করছি, দেখো এই জায়গাটা দেখো, এই ত্রিভুজের এই কোণটার নাম কি ডি এ ই, এই কোণটা। আর এই যে সর্বসম ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা সি ই এফ, এই ত্রিভুজের এই কোণটা কি হবে, সমান হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের কি বলতো, অনুরূপ কোণ। তাহলে এই কোণটার সাথে এই কোণটাও মিলবে। তাহলে আমরা লিখব যে অ্যাঙ্গেল ডিএই সমান কোন কোণটার সাথে সমান হবে, দেখো ইসিএফ, অ্যাঙ্গেল ইসিএফ। এখানে ব্যাখ্যাটার মধ্যে কি লিখবো, সর্বসম ত্রিভুজের এরা হচ্ছে অনুরূপ কোণ, মানে এই কোণটার সাথে তাহলে এই কোণটা মিলে যাবে, এই কোণটার সাথে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা যদি সর্বসম হয়, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও ম্যাচ করে যাবে। তাহলে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার তুমি যে কাজটা করবে সেটা কি বলো তো, এবার তোমার কাজ হবে, দেখো তাহলে এটার সাথে আমরা কি করলাম, এটা আর একটা কাজ তোমাকে এখানে করতে হবে। যদি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়, দেখো আর একটা তোমরা বিষয় এখানে মনে রাখবে, এই যে দেখো এইখানটা দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়েছে, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু আবার একান্তর কোণ উৎপন্ন করে। দেখো আমরা জানি এই একটা সমান্তরাল সরলরেখা, মনে করো এটা আর এটা মনে করো পরস্পর সমান্তরাল সরলরেখা, একে কোনো ছেদক বা ভেদক যদি ছেদ করে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় আর ঠিক তার এখানে যে কোণটা হয়, এরা কি বলতো অল্টারনেটিং অ্যাঙ্গেল বা একান্তর কোণ হয়। একান্তর কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। এখানে দেখো এই আমি যদি এই এ বি আর এই সিএফকে যদি সমান্তরাল ধরি, আর এসে যদি ছেদক বা ভেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পর কি হবে, একান্তর কোণ হবে। বুঝতে পেরেছো? তাহলে এটাই কিন্তু আমি এখানে লিখতে পারি যে ডি অ্যাঙ্গেল ডিএই সমান অ্যাঙ্গেল ইসিএফ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এরা কিন্তু আবার একান্তর কোণও বটে। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখব কি, তাহলে লিখবো এখানে আমরা যে কোণ দুটি, এটার পাশেই তুমি লিখবে কোণ দুটি, বা নিচে একটু লিখে দেবে কোণ দুটি একান্তর কোণও বটে, এটা তোমরা লিখে দেবে। ওকে, তাহলে এই কোণটার এই কোণটা যদি একান্তর কোণ হয়, তাহলে তোমরা বলো এই কোণটার এই কোণটা যদি একান্তর কোণ হয়, তাহলে আমি বলতে পারি না যে এই যে এখান থেকে এইটুকুনি, এটার নাম কি এডি, এই বাহুটার সাথে এই বাহুটা কী হবে বলো তো, সিএফ সমান্তরাল হবে। কি হবে, সমান্তরাল হবে, কারণ সমান্তরাল বলেই কিন্তু এখানে একান্তর কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো এখানে যে অতএব এডি সমান্তরাল, দেখো সমান্তরাল চিহ্ন এরকম দেয়, এডির সাথে সমান্তরাল কোণ হবে সিএফ, এডির সাথে সমান্তরাল কি হবে, এই সিএফ বাহুটা, তার জন্য এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে এইটুকুনি বাহুর সাথে যদি এটা যদি সমান্তরাল হয়, তাহলে এটা দেখো এটা পুরো বাহুটা কি এবি, পুরো বাহুটা হচ্ছে এবি, তাহলে এইটুকুনি যদি এর সাথে যদি সমান্তরাল হয়, তাহলে এই পুরো বাহুটাই কিন্তু এই সিএফ এর সাথে কি হবে, সমান্তরাল হবে। আর এই পুরো বাহুটার নাম কি এবি, তাহলে আমি বলতে পারি এডি সমান্তরাল সিএফ মানে এই এবি সমান্তরাল হচ্ছে সিএফ। তো আমরা লিখব তাহলে এডি সমান্তরাল সিএফ হলে
এ বি সমান্তরাল কী হবে, সিএফ হবে। এ বি সমান্তরাল আমি কি করে দিলাম, সিএফ করে দিলাম। দেখো এইটুকুনি কাজটা আমরা করলাম, আর একটা কাজ তোমাদের ছোট্ট পারা কাজ বাকি আছে, তাহলে এটা আমরা প্রমাণ করে দেব। ওকে, আমি নিচের অংশগুলো সব মুছে দিচ্ছি। দেখো এবার আমরা কি লিখবো, এবার দেখো এই জায়গায় আসো তোমরা। এবার দেখো এই যে এ বি বাহুর উপর এই ডিটা কী ছিল বলো তো, এই ডি ছিল এ বির মধ্যবিন্দু। ওকে, এ বির মধ্যবিন্দু কে ছিল, ডি ছিল। তাহলে ডি যদি এ বির মধ্যবিন্দু হয়, তাহলে এ থেকে ডি আর এই বি থেকে ডি কী হবে, সমান হবে। এইটুকুনি অংশ আর এইটুকুনি অংশ কী হবে, সমান হবে। তাহলে আমরা লিখবো আবার কি লিখবো আমরা, যে এডি এটা আর সমান হবে কোনটা, বিডি। তাহলে এডি সমান কি হবে, বিডি লিখতে পারি আমি। তাহলে এডি আর এখান থেকে হচ্ছে এটা বিডি সমান, কেন এখানে লিখতে হবে, যেহেতু দেখো যেহেতু চিহ্ন দেবে এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে, কী বলতো এই ডিটা যেহেতু এ বির মধ্যবিন্দু, তার জন্য এডি সমান সমান বিডি হয়েছে। এই এডির সাথে বিডি কেন সমান হয়েছে, কারণ এই ডিটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। তাহলে লিখবে ডি এ বির মধ্যবিন্দু। ওকে, তাহলে ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু, এটা লিখলাম। এবার দেখো এবার তোমাদের কাজ কী হবে বলো তো, দেখো এবার তোমাদের কাজ হবে যেটা একটু আগে আমরা কি প্রমাণ করলাম, যে এডির সাথে এই এডির সাথে কি বলতো সিএফ কি হয়েছিল, সমান্তরাল হয়েছিল। আর এডির জায়গায় আমরা কি লিখতে পারি, বিডি লিখতে পারি। তাহলে বিডির সাথে কি হবে, সিএফ সমান্তরাল হবে। দেখো ভালো করে বোঝো, আমরা একটু আগে প্রমাণ করলাম যে এই দেখো এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ, এডি সমান্তরাল সিএফ। আর দেখো এডি মানে তো বিডি, কারণ এডি আর বিডি সমান। তাহলে আমরা বলতে পারি না এই বিডির সাথে সমান্তরাল কোনটা হবে, সিএফ হবে। বুঝতে পারলে, দেখো ভালো করে বোঝো, এখানে লেখা আছে এডি সমান্তরাল সিএফ। এডি মানে এইখান থেকে এইটুকুনি অংশ সমান্তরাল ছিল সিএফ এর সাথে। ওকে, তাহলে এডি সমান সমান বিডি। তাহলে এডির জায়গায় আমি কি ব্যবহার করতে পারি, এই এডির জায়গায় আমি বিডি ব্যবহার করতে পারি। তাহলে এই বিডি অংশটাও কিন্তু সিএফ এর সাথে সমান্তরাল হবে। তাহলে আমরা লিখবো কি এখানে, তাহলে আমরা লিখবো অতএব, এখানে তুমি অতএব চিহ্ন দেবে। তাহলে অতএব বলতে পারি আমরা যে বিডি সমান্তরাল কি হবে বলো তো, বিডি সমান্তরাল সিএফ। ওকে, তাহলে এই বিডি সমান্তরাল হয়ে যাচ্ছে কার সাথে, এই সিএফ এর সাথে। এবার দেখো এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান্তরাল হয়, দেখো এই বিডি ঠিক বিপরীত দিকে কি রয়েছে, সিএফ রয়েছে। তাহলে দেখো যে এখানে দেখো একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, কি বলো তো ডিবিসিএফ। এই ডিবিসিএফ এই জায়গাটা দেখো তোমরা, ডিবিসিএফ এখানে চতুর্ভুজটা অঙ্কন হয়েছে। এই চতুর্ভুজে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা কি বলো তো সমান্তরাল হয়েছে। আর যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাকে আমরা কি বলি, সামান্তরিক বলি। তাহলে ডিবিসিএফ কি বলতো, এটা একটা সামান্তরিক। তাহলে আমরা লিখবো এখানে, তাহলে বিডি সমান্তরাল যদি সিএফ হয়, হলে আমরা বলতে পারি ডিবি সিএফ একটি সামান্তরিক। ওকে, তাহলে এই ডিবিসিএফ একটা কি বলতো সামান্তরিক। কারণ কি, কারণ এর বিপরীত বাহু সমান্তরাল। এবার দেখো তাহলে এই বাহুর সাথে যদি এই বাহুটা সমান্তরাল হয়, তাহলে কি হবে বলতো, এই যে এই বাহুটার সাথে কি বলতো এই ডিএফ এর সাথে আমরা এই বিসি কো কি করব, সমান্তরাল করতে পারি। তাহলে লিখবো এখানে আমরা যে অতএব ডিএফ সমান্তরাল, এই ডিএফ সমান্তরাল কি হবে, ডিএফ সমান্তরালটা হয়ে যাবে বিসির সাথে। তাহলে ডিএফ সমান্তরাল বিসি। এবার দেখো এই সামান্তরিকের ডিএফ পুরো বাহুটা যদি এই বিসির সাথে সমান্তরাল হয়, তাহলে এইখান থেকে এইটুকুনি অংশ দেখো, এখান থেকে এইটুকুনি অংশ, তাহলে এই ডিই অংশটা, এই ডি অংশটা কি বলতো এই পুরো ডিএফ এর একটা অংশ। তাহলে এইটুকুনি অংশ কিন্তু এই বিএফ এর সাথে সমান্তরাল হবে। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডিএফ সমান্তরাল হবে কার সাথে, বিসির সাথে। কারণ এই পুরো ডিএফটা সমান্তরাল হচ্ছে বিসির সাথে, আর পুরো ডিএফ এরই তো একটা ছোট্ট অংশ হচ্ছে ডিই। তাহলে পুরোটা যদি সমান্তরাল হয় এর সাথে, তাহলে এই ডিটাও বিসির সাথে সমান্তরাল হবে। তাহলে লিখবো কি আমরা, অতএব হলে তাহলে ডিএফ সমান্তরাল বিসি হলে কি হবে বলো তো, ডিই সমান্তরাল বিসি হবে। ওকে, তাহলে এটা একটা কি বলতো, এটা একটা প্রমাণিত পেলাম আমরা, 1 নম্বর প্রমাণিত হয়ে গেল এটা।
ওকে, এবার দেখো তাহলে ডিই, এই ডিইটা আমাকে তো প্রমাণ করতে বলেছিল বিশের সাথে কী হবে, সমান্তরাল হবে। দেখো এখানে দেখো, এই জায়গাটা দেখো, তাহলে এটা একটা প্রমাণ হলো। আর কি বলেছিল, এই ডিইটা অর্ধেক হবে কার সাথে, বিসির সাথে। দেখো এটা আমরা কি করে নির্ণয় করব, দেখো তাহলে আমরা লিখতে পারি কি, এই যে ডিই, এই ডিইটা দেখো, এই পুরো বাহুটা দেখো, এইখান থেকে পুরোটা দেখো, এই ডিটা কি বলেছিলাম, এইখান থেকে ডিই যতটা আর ই থেকে এফ এটাও কিন্তু ঠিক ততটাই। তার মানে কি, এই ডিইটা আমি বলতে পারি না পুরো ডিএফ এর কি, পুরো ডিএফ এর অর্ধেক, কারণ এখান থেকে এইটুকুনি যায়, এখান থেকে এইটুকুনি যায়, মানে এই ডিইটা হচ্ছে কি বলতো পুরো ডিএফ এর অর্ধেক। তাহলে আমরা লিখবো ডিই সমান কি লিখতে পারি, 1 কি লিখতে পারি, তাহলে ডিইটা হচ্ছে পুরো ডিএফ এর অর্ধেক, মানে 1 কি ডিএফ। বুঝতে পেরেছো? তাহলে এই ডিইটা হচ্ছে পুরোটার অর্ধেক, পুরোটা কি ডিএফ, তাহলে তার কি বলতো অর্ধেক। এবার দেখো তাহলে আমি বলতে পারি না এই ডিই সমান সমান 1/2 কার ডিএফ। ডিএফ মানে কোনটা, এটা দেখো, ডিএফ বলতে পুরো এই বাহুটাকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই ডিএফ আর কি বলতো এই নিচের যে বিসি কি হবে, সমান এবং সমান্তরাল হবে। তাহলে এটার মান আর এই বিসি এর মান কি হবে, সমান হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। তাহলে এর মান যদি 10 হয় তাহলে এটার মান কি হবে, 10 হবে, কারণ আমি তাহলে ডিএফ এর জায়গায় আমরা বিসি লিখে দিতে পারি। এখানে ডিএফ এর জায়গায় আমরা আর ডিএফ লিখবো না, তাহলে এখানে আমরা বিসি লিখে দিতে পারি। তাহলে এটাই তো আমাদের 2 নম্বর প্রমাণ করতে বলেছিল, একটা সমান্তরাল হবে আর একটা বলেছিল অর্ধেক হবে। তাহলে এটা একটা আমরা প্রমাণ করলাম, তাহলে লিখে দেবো কি প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছো কত সহজভাবে আমরা 20 নম্বর উপপাদ্যের প্রমাণ করে দেখালাম। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেককেই কিন্তু একটা করে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তাহলে পরবর্তী যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো করার জন্য প্রচুর আমি মোটিভেশন পাবো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।